আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, প্রতিশোধ শুরু তেহরান। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে জাপান সাগরে মহড়া চালাচ্ছে চীন রাশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গোয়েন্দাদের যুদ্ধ ঘোষণা। ইসরায়েলিদের সমর্থন নেই, এখনই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত। একদিনে 1250 সেনা নিহত। যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন। ট্রাম্প কেন পারমাণবিক সাবমেরিন সরিয়ে নিচ্ছেন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, প্রতিশোধ শুরু তেহরান। ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করেছে তেহরান। জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপ্রচলিত হামলায় অংশগ্রহণকারী সেনাবাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে। এমন বিমান সেনা ও কমান্ডারদের নাম, পরিচয়, তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে, কোন ঘাঁটি থেকে পরিচালনা করে, সবকিছু স্পষ্টভাবে জানা গেছে। এদের অতীত, অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দারা। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান, বলছে ইরান। প্রতিবেদনে দুজন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে। মেজর ইয়েল অ্যাশ, যিনি স্কোয়াড্রন 119-এর ডেপুটি কমান্ডার, এবং তার স্বামী প্রিন্স। ইয়েল অ্যাশ সম্পর্কে বলা হয়, তিনি 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি। শুধু পরিচয় নয়, এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়েছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে। প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছিলেন সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান। তবে চ্যানেলটি বলেছে আজ তিনি নিজেই আর নিরাপদ নন। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে জাপান সাগরে মহড়া চালাচ্ছে চীন রাশিয়া। জাপান সাগরে অ্যান্টি সাবমেরিন মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মঙ্গলবার পর্যন্ত এই যৌথ মহড়া পরিচালনা করবে দুই দেশের নৌবাহিনী। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নির্দিষ্ট একটি জায়গায় পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে মনে করা হচ্ছে রাশিয়ার কাছাকাছি কোনো এক অঞ্চলে মার্কিন এই ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর যৌথ অ্যান্টি সাবমেরিন মহড়াটিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। রাশিয়া এবং চীনের যৌথ এই মহড়া পূর্ব পরিকল্পিতই ছিল। ট্রাম্পের ঘোষণার সঙ্গে মহড়ার কোনো সম্পর্ক নেই। আগে থেকেই ঠিক ছিল 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত জাপান সাগরে মহড়া চলবে। রোববার শুরু হয়েছে এই মহড়ার ব্যবহারিক দিকটি। তবে ট্রাম্পের পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের ঘোষণার পর এই মহড়ার গুরুত্ব এবং ভূরাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। অনেকের মতে এই মহড়ার মাধ্যমে বার্তা যাবে আমেরিকার কাছেও। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গোয়েন্দাদের যুদ্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের অশান্তির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে রয়েছে দখলদার ইসরায়েল। কেউ কেউ একে আখ্যা দেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে, কারণ অঞ্চল জুড়ে সংঘাত, বিভাজন ও বিশৃঙ্খলা ছড়াতে গোপনে সক্রিয় থাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। এবার সেই ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ককে টার্গেট করার গুরুতর অভিযোগ এনেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি। সম্প্রতি এক সতর্কবার্তায় এমআইটি জানিয়েছে ইসরায়েল তুরস্কে এজেন্ট প্রবেশ করিয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, তুরস্ক দীর্ঘদিন ধরে ইসরায়েলের চিরশত্রু ইরানের পাশে দাঁড়িয়ে এসেছে। এটা ইসরায়েলকে ক্ষিপ্ত করে তুলেছে এবং তুরস্ককে তাদের গোপন তৎপরতার নতুন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলের কার্যক্রমের ধরন অনুযায়ী তারা যে দেশকে টার্গেট করে সেখানে চুপি চুপি এজেন্ট ঢোকায়, যারা পরে ওই দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। এমনকি ইসরায়েল গুপ্ত হত্যার মতো চরম অপরাধ করতেও পিছপা হয় না। এমআইটির মতে এখন ঠিক সেই কৌশলেই তুরস্ককে ঘায়েল করতে চাইছে দখলদার ইসরায়েল। তারা বলছে, ইরানে যেমন গোপন হত্যাকাণ্ড, মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো হয়েছিল, তেমনই ষড়যন্ত্র এখন তুরস্কের বিরুদ্ধে।
উদ্দেশ্য দেশের ভিতরে বিভক্তি তৈরি করে স্থিতিশীলতা নষ্ট করা। এই হুমকি প্রতিরোধে জাতীয় ঐক্য জোরদার ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে এমআইটি। এমন অভিযোগ নতুন নয়। গত জুলাইয়ের শেষ দিকে ইরানের রাজতন্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মাধ্যমে দাঙ্গা ছড়াতে চেয়েছিল ইসরায়েল। তবে ইরানি গোয়েন্দারা আগেই পরিকল্পনার গন্ধ পেয়ে 120 জনের বেশি সন্দেহভাজনকে আটক করে। এরও আগে জুনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলি এজেন্টরা ইরানের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার অবস্থান থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান পর্যন্ত গোপনে জানিয়ে দেয় ইসরায়েলি বাহিনীকে। পরে সব চক্রান্ত ফাঁস হলে মোসাদের বেশ কয়েক ডজন গুপ্তচর ও সহযোগীকে গ্রেপ্তার করে ইরান। তুরস্ক ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসরায়েলের জন্য একটি বড় কাঁটা। তাই ইরানকে দুর্বল করতে তার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের পেছনে পড়েছে দখলদাররা। এই পরিস্থিতি আজ করে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি দেশকে আগেভাগেই সতর্ক করেছে ইসরায়েলি ষড়যন্ত্রের ব্যাপারে। ইসরায়েলিদের সমর্থন নেই, এখনই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, গাজায় চলমান যুদ্ধ আর জনগণের সমর্থন পাচ্ছে না এবং সে কারণে এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। ইয়ার লাপিদ বলেন, ইসরায়েলের প্রতিটি যুদ্ধে একটি অপরিহার্য শর্ত থাকে, জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন। যদি জনগণ যুদ্ধের উদ্দেশ্য বিশ্বাস না করে, নেতৃত্বে আস্থা না রাখে, তবে ইসরায়েল সেই যুদ্ধ চালিয়ে যেতে পারে না। তিনি আরো বলেন, এই তিনটি শর্তের কোনোটি এখন আর বিদ্যমান নেই, তাই এখন যুদ্ধের অবসান ঘটানোর সময়। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বন্দীদের ঘরে ফিরিয়ে আনা। একদিনে 1250 সেনা নিহত। ইউক্রেনে চলমান যুদ্ধে মাত্র একদিনে দেশটির 1250 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ইউক্রেনের বিভিন্ন যুদ্ধাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান বাহিনী গত 24 ঘন্টায় একযোগে অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীকে গুরুতর ক্ষয়ক্ষতির মুখে ফেলে। মন্ত্রণালয় জানায়, সুমি অঞ্চলের নর্থ যুদ্ধক্ষেত্রে 185 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের ওয়েস্ট এলাকায় নিহত হয়েছে 220 জন। দোনেৎস্কের অন্যান্য অংশ জুড়ে সাউথ এলাকায় নিহত হয়েছে আরো 185 জন। এছাড়া সেন্টার এলাকায় 375 জন এবং ইস্ট এলাকায় 200 জনের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের দনিপ্র ফ্রন্টে আরো 85 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়। যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হুঁশিয়ার করে বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি হুমকি দিয়ে বলেন, অবরুদ্ধ উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় 49 জন বন্দী রয়ে গেছে, যার মধ্যে মাত্র 22 জন জীবিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাপ্রধান ইয়াল জামির বলেন, আমি অনুমান করি যে আগামী দিনে আমরা জানতে পারবো আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে পারি কিনা। যদি না হয়, তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে। ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চলবে বলেও জানিয়েছেন তিনি। উত্তর পশ্চিম রাশিয়ার ভালাম দ্বীপে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, সব হতাশার উৎসই হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। ট্রাম্পের পক্ষ থেকে পুতিনের ওপর হতাশা প্রকাশের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এর একদিন আগে রাশিয়া কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে অন্তত 31 জন নিহত হয়, যাদের মধ্যে 5টি শিশুও ছিল। ওই হামলায় একটি 9তলা ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধসে পড়ে। এই হামলার ঠিক পরদিনই পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা তিনি ইতিবাচকভাবে দেখছেন, তবে একই সঙ্গে ফের দাবি করেন ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে, যা ইউক্রেন আত্মসমর্পণ হিসেবে দেখে। ট্রাম্প কেন পারমাণবিক সাবমেরিন সরিয়ে নিচ্ছেন? ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে শান্তি আলোচনার অগ্রগতি না হয় হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে রাশিয়ার সাপেক্ষে উপযুক্ত অঞ্চলে 2টি মার্কিন পারমাণবিক সাবমেরিন পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার সামরিক নেতা সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন ট্রাম্প। আগের দিন তিনি রাশিয়াকে একটি আলটিমেটাম দিয়েছিলেন, যদি তারা আগামী শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি বড় প্যাকেজ আরোপ করবেন।